হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। শুরু করছি একটি নতুন পর্ব। আজ তোমাদের বোলপুর কঙ্কালীতলা নিয়ে যাব। এটি বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রাস্তায় কপাই নদীর ধারে অবস্থিত। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের সাথে ভালো সংযোগ রয়েছে শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা রেলওয়ে স্টেশনগুলির। কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গ পর্যটন কর্পোরেশনের সরাসরি বাস পরিষেবা রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন সংস্থার বাস পরিষেবা চালু আছে। বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন হল সবথেকে কাছের স্টেশন, যেখান থেকে মন্দিরে পৌঁছানোর জন্য ট্যাক্সি, বাস এবং টোটো সহজেই পাওয়া যায়। দেবী সতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশ জুড়ে অবস্থিত 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এটি সেই শক্তিপীঠগুলির মধ্যে একটি যেখানে সতীর কোমর পড়েছিল। এছাড়াও শহরে বেশ কয়েকটি মন্দির রয়েছে। এটি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থানও। কঙ্কালীতলায় আরেকটি উল্লেখযোগ্য মন্দির রয়েছে, তার নাম কাঞ্চীশ্বর মন্দির। আপনি বছরের যে কোনো সময় কঙ্কালীতলা মন্দির পরিদর্শন করতে পারেন। তবে দশেরা এবং নবরাত্রির সময় অনেক ভক্ত দেবীর আশীর্বাদ পেতে মন্দিরে ভিড় করেন। পরিদর্শনের সেরা সময় হল অক্টোবর থেকে মার্চের মধ্যে, কারণ এই সময়কালে আবহাওয়া মনোরম থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য তার শীর্ষে থাকে। সম্প্রতি মন্দিরটি সম্প্রসারিত হয়েছে, যার ফলে এর অভ্যন্তর আরও প্রশস্ত হয়ে উঠেছে। প্রতিদিন সকাল 7টায় পূজা শুরু হয়। দেবী কালীমা খুব জাগ্রত বলেই পরিচিত এবং তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। মন্দিরের পিছনে কোপাই নদী প্রবাহিত হচ্ছে, যা এটিকে অর্ধদিনের ভ্রমণের জন্য একটি মনোরম স্থান করে তোলে। এই মন্দিরে পাথর, ধাতু বা মাটির তৈরি মূর্তি পাওয়া যায় না। একটি ফ্রেমযুক্ত চিত্রকর্ম রয়েছে যেখানে দেবী কালীকে ভগবান শিবের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখানো হয়েছে। মন্দিরে দেবী সতী এবং ভগবান শিবের ঐশ্বরিক শক্তি যথাক্রমে দেবগর্ভা এবং রুরু হিসাবে স্থাপন করা হয়েছে। মন্দিরের পান্ডা, পুরোহিত অথবা পূজার জিনিসপত্রের দোকান থেকে কোনো অবাঞ্ছিত দরাদরি করা হয় না। দর্শনার্থীরা নিজের মতো এবং শান্ত পরিবেশে পুজো দিতে পারেন। গ্রাম পঞ্চায়েত থেকে একটি পার্কিং এলাকা, পরিষ্কার শৌচাগার এবং নামমাত্র মূল্যে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করে প্রশংসনীয় কাজ করেছে। আরামদায়কভাবে গাড়ি চালিয়ে যাবার জন্য অ্যাপ্রোচ রোড এবং সংযোগ খুবই ভালো। আমি সৌভাগ্যবান যে মার আশীর্বাদ পেয়েছি, তার কৃপায় এক অনন্য স্বাদ অনুভব করেছি।
মন্দির প্রাঙ্গণটি মূলত স্থানীয় সম্প্রদায় এবং সাঁওতালি উপজাতিদের শিল্প, সঙ্গীত এবং গানকে বৃহত্তর পরিসরে প্রদর্শন করার লক্ষ্যে তৈরি হয়েছিল। প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, শার্ট এবং বিভিন্ন ধরনের ব্যাগ এবং পার্স। এছাড়াও দর্শনার্থীরা হস্তশিল্প, নেকলেস, কানের দুল এবং দেয়ালে ঝুলানো জিনিসপত্র পেতে পারেন। স্থানীয় বাউল শিল্পীরা তাদের মূল বাদ্যযন্ত্র একতারা বাজিয়ে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত পরিবেশন করেন, অন্যদিকে সাঁওতালি উপজাতিরা তাদের প্রাণবন্ত লোকনৃত্য পরিবেশন করেন। বাংলায় খোয়া শব্দের অর্থ ক্ষয়। খোয়াই অঞ্চলটি একটি ভৌগোলিক গঠন যা বাতাস এবং জলের কারণে সৃষ্ট ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে তৈরি ছোট ছোট গিরিখাত দ্বারা চিহ্নিত। এই এলাকার একপাশে শ্যামবাটি খাল, অন্যদিকে লাল ল্যাটেরাইট মাটিতে জন্মানো সোনাঝুরি গাছের বন। খোয়াই অঞ্চলটি বিখ্যাত আঁকাবাঁকা খোয়াই নদী দ্বারাও বেষ্টিত, যা কোপাই নদী নামেও পরিচিত। এই এলাকায় বেশ কয়েকটি মনোরম স্থান রয়েছে, যার মধ্যে সোনাঝুরি গাছ এবং লাল মাটি, যা সবচেয়ে উল্লেখযোগ্য। সোনাঝুরি শব্দটির অর্থ সোনার ফোঁটা। শীতকালে সোনাঝুরি গাছগুলি তাদের ছোট ছোট হলুদ ফুল ঝরিয়ে ফেলে, যার ফলে পুরো বনটি সোনার বৃষ্টির মতো দেখায়। নিকটবর্তী বনের পুকুর আদিবাসী গ্রামটি সাঁওতালি উপজাতিদের দ্বারা অধ্যুষিত এবং সুন্দর মাটির ঘর দ্বারা চিহ্নিত। এই বাড়িগুলির দেয়ালগুলি উপজাতীয় চিত্র এবং রং দিয়ে সজ্জিত, যা দৈনন্দিন জীবনকে চিত্রিত করে। আশেপাশে ঘুরে দেখার আরও কিছু জায়গা রয়েছে। সোনাঝুরি শনিবারের হাট, তারাপীঠ, খোয়াই গার্ডেন, অমর কুটির এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি। শান্তিনিকেতন ঠাকুর পরিবারের সদস্যদের দ্বারা, বিশেষ করে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত এবং বেড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তার অনেক সাহিত্যিক ক্লাসিক রচনা লিখেছিলেন। তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রমের প্রথম 5 জন ছাত্রের একজন ছিলেন। 1941 সালে দেবেন্দ্রনাথের মৃত্যুর পর রথীন্দ্রনাথ শান্তিনিকেতনের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে রথীন্দ্রনাথকে এর প্রথম উপাচার্য নিযুক্ত করা হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময় খোয়াই মেলা শুরু হয়নি, কিন্তু তিনি সোনাঝুরি বন এবং খোয়াই নদীর অনন্য রূপের উপর ভিত্তি করে অনেক কবিতা এবং গান লিখেছিলেন। হাঁটু পর্যন্ত জলের কবিতা, আমাদের ছোট নদী তাদের মধ্যে একটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি স্বল্প পরিচিত উপন্যাস হাঁসুলির বাঁকের উপকথা খোয়াই নদীর দ্বারা অনুপ্রাণিত। বিশ্বভারতী মিউজিয়াম। এখানে রাখা আছে নোবেল প্রাইজের একটি রিপ্লিকা।
অনেকদিন আগেই আসলটি চুরি হয়ে গেছে। এটা 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানকার লোকের জলকষ্টের জন্য একটি বিরাট পুকুর খনন করেছিলেন। সেই পুকুরের মাটি 3টি ধাপে উঁচু করে পাহাড়ের মতো রাখা ছিল। পরবর্তী সময়ে সেই মাটি দিয়ে পুকুর বুঝিয়ে দেওয়া হলেও আজও 3 পাহাড় নামটা রয়ে গেছে। সৃজনী শিল্পগ্রাম। এখানে ভারতবর্ষের মূলত 9টি রাজ্যের যে শিল্প সংস্কৃতি আছে সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এখানে ঢুকতে টিকিট কাটতে হয়। ক্যামেরা ও ভিডিওর জন্য আলাদা চার্জ দিতে হয়, তবে মোবাইলে ছবি তুলতে কোনো ফি দিতে হয় না। শুরুল রাজবাড়ি। 1757 সাল পলাশীর যুদ্ধের ঠিক 3 বছর আগে এই রাজবাড়ি তৈরি হয়েছিল। বর্তমানে এই রাজবাড়ির বয়স প্রায় 290 বছর। শান্তিনিকেতন যখন তৈরি হচ্ছিল তখন এই রাজবাড়ির পক্ষ থেকে প্রচুর জমি দান করা হয়েছিল। এই রাজবাড়ির ওপরের ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর বহুবার এসে থেকেছেন। সেই ঘরগুলি এখনও আছে। এই শুরুল রাজবাড়ির দুর্গাপূজাও খুব প্রসিদ্ধ। প্রতি বছর একই কাঠামোতে দুর্গাপূজা হয়। বিসর্জনের পর কাঠামোটি আবার এনে রেখে দেওয়া হয়। রাজবাড়ির ঠিক পিছনেই আছে বিশাল দুর্গা মন্দির। পাশে আছে আরও 2টি টেরাকোটার মন্দির। অপূর্ব শৈল্পিক নিদর্শন।